সাধারণত যখন পাহাড়ি খালের শান্ত ওই স্ফটিক স্বচ্ছ পানির দিকে তাকানো হয় তখন মনে একটা অদ্ভুত প্রশান্তির ছবি ফুটে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। মনে হয় চারপাশটা কত সুন্দর, কত নির্জন। ঠিক, কিন্তু সেই আয়নার মতো শান্ত জলের ঠিক নিচেই ধরুন একটু গভীরে যদি ভয়ঙ্কর অন্ধকার কোনো ফাঁদ লুকিয়ে থাকে। ওরে বাবা, ভাবতেই তো গায়ে কাটা দিয়ে ওঠে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে আজ যে সোর্স মেটেরিয়ালটি রয়েছে তার নাম শুনলেই একটু চমকে উঠতে হয়। ফাইলের নামটা যেন কি ছিল? ফাইলটির নাম হল 123.docx, যা সংগ্রহ করেছেন মোহাম্মদ রাসেল। এটি মূলত নরপিশাচের ফাঁদ নামের একটি গায়ে কাটা দেওয়া লোকজ ভৌতিক কাহিনী। আচ্ছা। ঘটনাটি 1997-1998 সালের দিকের চট্টগ্রামের মানিকছড়ি উপজেলার ডাইন্সকুড়ি গ্রামের ছড়াকুল এলাকায় এই ঘটনার সূত্রপাত। গল্পের প্রধান চরিত্র করিম, 18-19 বছরের এক তরুণ। বেশ কম বয়স। হ্যাঁ, কিন্তু আমাদের আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু স্রেফ একটা ভূতের গল্প শোনানো নয়। আমরা আজকে এই সোর্স থেকে ডিকোড করার চেষ্টা করব মানুষের মনস্তত্ত্ব, চরম ভয়ের মেকানিজম আর টিকে থাকার এক অদ্ভুত লড়াইয়ের পেছনের বিজ্ঞানকে, তাই তো? একদম ঠিক। লোকজ গল্পগুলোর সবচেয়ে বড় শক্তিই কিন্তু এটা। এগুলো কখনো শুধু ভূত বা দৈত্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই গল্পগুলো মূলত মানুষের প্রাত্যহিক জীবনের কঠোর সংগ্রাম এবং অজানা বিপদের হাতছানির একটা রূপক। আমরা যদি করিমের জীবনের দিকে তাকাই তাহলে এই অতিপ্রাকৃত ঘটনার আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক টানাপড়েনটা খুব পরিষ্কারভাবে ধরতে পারব। ঠিক। আর সেই জায়গাটাতেই যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দেওয়া দরকার। করিমের পারিবারিক অবস্থাটা বেশ জটিল ছিল। সে তো পরিবারের সবচেয়ে বড় ছেলে ছিল, তাই না? হ্যাঁ, বাবা, মা, দাদি, 2 ভাই আর 1 বোনের বিশাল এক সংসার। বাবার সামান্য আয়ে কিছুই হয় না, তাই মাত্র 18 বছর বয়সে সংসারের পুরো ভার তার কাঁধে। সাংঘাতিক চাপ। পাহাড়ি খাদের কালগুলোতে মাছ ধরে বাজারে বিক্রি করাই তার আয়ের মূল উৎস। এখন ভাবুন, একটা 18 বছরের ছেলের উপর যখন 7-8 জন মানুষের পেটের ক্ষুধা মেটানোর দায়িত্ব থাকে, তখন তার কাছে মাছ ধরাটা তো আর কোনো শখ থাকে না। একদম না। সেটা হয়ে দাঁড়ায় জীবন মরণের প্রশ্ন। আর এখানেই অভাব মানুষকে এমন কিছু সীমানা অতিক্রম করতে বাধ্য করে যা স্বাভাবিক অবস্থায় কেউ হয়তো করবে না। সোর্সেও ঠিক এমনটাই বলা হয়েছে। করিম প্রতিদিন নতুন নতুন জায়গা সন্ধান করত, কারণ পুরনো জায়গায় মাছ কমে আসছিল। তার এই বেপরোয়া হয়ে ওঠাটা কিন্তু কোনো অতিপ্রাকৃত বিষয় নয়, এটা একদম রূঢ় বাস্তবতা। অভাবের তাড়নাতেই করিম একদিন তাদের গ্রাম থেকে 2 গ্রাম দূরে সম্পূর্ণ নতুন আর দুর্গম একটা পাহাড়ি গিরিখাতের সন্ধান পায়। জায়গাটা একেবারেই জনমানবহীন, শুধু চারদিকে গহীন জঙ্গল আর পাহাড়। হ্যাঁ, আর সেখানকার পানি নাকি অদ্ভুত রকমের পরিষ্কার। কিন্তু করিম যখন জাল নিয়ে বেরোচ্ছে তখন তার ধার্মিক দাদি তাকে আটকে দেন। আচ্ছা। দাদি বলেন, আজকের আবহাওয়াটা ভালো ঠেকছে না, তুই বরং আজ যাস না। ক্লাসিক ওয়ার্নিং। কিন্তু করিম কি করল? সে দাদির কথায় মুচকি হেসে ছোট ভাইকে বড় মাছ আনার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়ল। সব হরর সিনেমা বা ভৌতিক গল্পের তো একটাই অলিখিত নিয়ম, বয়স্ক কেউ বারণ করলে সেটা শোনা উচিত। ঠিক তাই। পরিবারের বয়স্ক দাদি বা নানি যখন বলবে যাসলা, তখন যদি কেউ সেটা হেসেই উড়িয়ে দেয়, তার মানে সে নিশ্চিত বিপদে পড়তে যাচ্ছে। ওই হাসিটাই আসলে বিপদের প্রথম সংকেত। এই দাদি চরিত্রটি কিন্তু ক্লাসিক হিরোজ জার্নির বা নায়কের যাত্রার সেই মেন্টর বা সতর্ককারী চরিত্র। হ্যাঁ, ঠিক বলেছেন। লোকজ গল্পে প্রকৃতি বা বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে এভাবেই বিপদের পূর্বাভাস দেওয়া হয়। কিন্তু করিমের এই সতর্কবার্তা উপেক্ষা করার পেছনের মনস্তত্ত্বটা খেয়াল করুন। সে তো শুধু বড় মাছের লোভেই সেখানে যায়নি। একদমই না। পরিবারের প্রতি তার যে দায়িত্ববোধ, সেই প্রবল চাপ তাকে আসলে অন্ধ করে দিয়েছিল। এই বিষয়টা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক ভাবুন। জীবনের তাগিদে বা কেরিয়ারে একটু বেশি পাওয়ার আশায় মানুষ অনেক সময় সব রকম রেড ফ্ল্যাগ উপেক্ষা করে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলে। হ্যাঁ, আমরা শুধু আমাদের লক্ষ্যের দিকেই তাকিয়ে থাকি, পেছনের বিপদের কথা ভুলে যাই। ওই যে সোর্সে বলা হয়েছে, গিরিখাতের পানি অদ্ভুত রকমের পরিষ্কার আর চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ ছিল, এগুলো তো বড়সড় রেড ফ্ল্যাগই ছিল। অবশ্যই। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে। যখন কোনো কিছু অতিরিক্ত শান্ত বা মোহনীয় মনে হয়, তখন তার আড়ালে বড় কোনো শিকারী বা ফাঁদ লুকিয়ে থাকার সম্ভাবনা থাকে। শিকারীরা সবসময় তাদের ফাঁদটাকে সবচেয়ে আকর্ষণীয় করে সাজায়। ঠিক।
করিম যখন সেই পাহাড়ি খাদের গভীরে পৌঁছালো তখন সে বুঝতে পারেনি যে ওই অস্বাভাবিক নিস্তব্ধতা আসলে কোনো শান্তির লক্ষণ নয়। বরং সেটি ছিল একটি নিখুঁতভাবে পাতা ফাঁদ। একদম তাই। আর সেই ফাঁদে পা দেওয়ার পর যা ঘটল মানে তা সত্যি শিউরে ওঠার মতো। সোর্স অনুযায়ী করিম যখন পানিতে জাল ফেলল তার মনে হলো পানির নিচ থেকে অদ্ভুত কোনো ঢেউ এসে জালটাকে সরিয়ে দিচ্ছে। আচ্ছা। কয়েকটি পায়ের পর সে একটা বিশাল মাছ ডাঙায় তুলেও ফেলে। সে তো মহা খুশি, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ঘাড়ে একটা শীতল শ্বাস এসে পড়ে। সে ধীরে ধীরে পেছনে তাকায় আর দেখে মুখহীন একটা ছায়া দাঁড়িয়ে আছে। ওরে বাবা! করিম স্বাভাবিকভাবেই ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়, আর তখনই পা পিছলে গিরিখাতের অত্যন্ত গভীর ও অন্ধকার একটা অংশে সে ছিটকে পড়ে। ওপরের শান্ত পরিষ্কার জগৎ থেকে হঠাৎ করে গভীর খাদের অন্ধকারে এই পতনটা কিন্তু একটা দারুণ রূপক। কিভাবে? সোর্সে বলা হয়েছে সেই খাদে অদ্ভুত একটা সবুজ আলোর ঝলকানি ছিল। লোকজ বিশ্বাসে এই ধরনের অস্বাভাবিক আলো বা রং সবসময় সীমানা পেরোনোর ইঙ্গিত দেয়। মানে একটা জগৎ থেকে অন্য জগতে যাওয়ার সীমানা। হ্যাঁ, করিম যেন সেই পতনের মাধ্যমে মানুষের চেনা জগৎ থেকে ছিটকে অন্য এক অশুভ মাত্রায় প্রবেশ করল। আর সেখানেই তার সাথে দেখা হয় সেই নরপিশাচের। সোর্সে পিশাচটার যে বর্ণনা দেওয়া হয়েছে মানে বাপরে! কেমন বর্ণনা! ফ্যাকাশে সাদা চামড়া, চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত, আর মুখে একটা বিশ্রী বিকৃত হাসি। গা ছমছমে ব্যাপার একেবারে। কিন্তু গল্পটা এখানে এসে একটা অদ্ভুত বাঁক নেয়। এই ধরনের গল্পে সাধারণত দানবটা সাথে সাথে শিকারকে খেয়ে ফেলে বা মেরে ফেলে, কিন্তু এই নরপিশাচ করিমকে মারে না। আচ্ছা, তাহলে সে কি করে? সে করিমকে আটকে একটা মারাত্মক শর্ত জুড়ে দেয়। সে বলে, তোকে আমি ছেড়ে দেব, কিন্তু বিনিময়ে তোর ছোট ভাই বোনদের একজনকে এই গিরিখাতে এনে আমার হাতে তুলে দিতে হবে। ওহ, এটা তো ভয়ঙ্কর একটা শর্ত। লোকযোগ গল্পের এই জায়গাগুলোতে আসলে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর দর্শন। মানে মনস্তাত্ত্বিক দর্শন? হ্যাঁ, অশুভ শক্তি কেন সরাসরি আঘাত না করে শর্ত দিচ্ছে? কারণ তারা শিকারের শরীর নয়, তার আত্মাকে ভাঙতে চায়। দাঁড়ান, এটা শুনে তো আমার একটা বিখ্যাত ফিলোসফিক্যাল থিওরির কথা মনে পড়ে যাচ্ছে। কোনটা বলুন তো? ওই যে ট্রলি প্রবলেম আছে না, ধরুন একটা ট্রেন তীব্র বেগে ছুটে আসছে আর লাইনে 5 জন মানুষ বাধা আছে। ট্রলি প্রবলেম। আপনি চাইলে একটা লিভার টেনে ট্রেনের লাইন বদলে দিতে পারেন, কিন্তু সেই অন্য লাইনে আপনার খুব কাছের একজন মানুষ বাঁধা আছে। আপনি কি করবেন? নরপিশাচ তো করিমকে ঠিক এই রকমই একটা অসম্ভব নৈতিক দ্বিধার মধ্যে ফেলে দিল। ঠিক তাই, এটি একটি বিকৃত ট্রলি প্রবলেম। করিমের মতো একজন ছেলে যে কিনা নিজের ভাই বোনের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য এত ঝুঁকি নিয়ে এই দুর্গম পাহাড়ে এসেছে, তাকেই কিনা বলা হচ্ছে নিজের ভাই বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। হ্যাঁ, নিজের প্রাণ বাঁচাতে। শারীরিক মৃত্যুর চেয়ে এই মানসিক যন্ত্রণা বহুগুণ বেশি ভয়ঙ্কর। নরপিশাচ আসলে দেখতে চায় মানুষের ভেতরকার স্বার্থপরতা আর বেঁচে থাকার আদিম আকাঙ্ক্ষা কতটা নিচে নামতে পারে। কিন্তু করিম তো আর হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে দারুণ একটা চাল চালে। সে নরপিশাচের শর্ত মেনে নেওয়ার ভান করে সময় চায় এবং বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে কাউকে কিছু জানায়নি? না, সোর্সে বলা হয়েছে সেদিন রাতে তার মুখে কোনো কথা ছিল না। সে এতটাই ট্রমাটাইজ ছিল যে দাদি তার চেহারা দেখেই বুঝেছিলেন ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। ট্রমাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। পরের দিন সকালে করিম অত্যন্ত সাহসের সাথে একাই আবার সেই গিরিখাতে যায়। সে পিশাচকে বলে, আমি তোর ফাঁদ ধরে ফেলেছি। এরপর সে খাদের এক প্রান্তে থাকা একটা পাথরের স্তম্ভ ভেঙে গুড়িয়ে দেয়। আচ্ছা, পাথরটা ভাঙতেই কি হলো? সাথে সাথে নরপিশাচ ধূলিসাৎ হয়ে যায়। সেই অদ্ভুত সবুজ আলো নিভে যায়। করিম ভাবে সে জিতে গেছে। মানুষ সবসময় খুব সহজ সমাধান খোঁজে, তাই না? মানে ওই শর্টকাট আর কি। হ্যাঁ। করিম একটি পাথরের স্তম্ভ মানে একটি ভৌত বস্তু ধ্বংস করেই ভেবেছিল সমস্যার সমাধান হয়ে গেছে। এটা অনেকটা অসুখের মূল কারণ না খুঁজে শুধু ব্যথানাশক ওষুধ খাওয়ার মতো। ঠিক বলেছেন। বাহ্যিকভাবে পরিবেশটা শান্ত হয়ে গেলেও সোর্সের গল্প আমাদের খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এত গভীর কোনো মনস্তাত্ত্বিক আঘাত বা অশুভ শক্তির প্রভাব এত শহরে মুছে যাওয়ার নয়। একদমই না। আসল আতঙ্ক তো শুরু হয় করিমের বাড়ি ফেরার পর। সে ভেবেছিল ভূত তো মরে গেছে, কিন্তু এর পর তার পরিবারের উপর দিয়ে যা গেল। সেটা কি আর শুধু ভূতের উপদ্রব বলা যায় না, তাই তো? একদম। দাদি হঠাৎ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়লেন। উনার মনে হতে লাগলো রাতে কেউ উনার বুকে পাথর দিয়ে চেপে বসে আছে আর ফিস ফিস করে নাম ধরে ডাকছে। স্লিপ প্যারালাইসিসের মতো অনেকটা। হ্যাঁ, আর ছোট ভাই যাকে করিম সবচেয়ে বেশি ভালোবাসত,
সে রাতের বেলা দরজার বাইরে ওই ফাঁকা চোখের কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। স্বপ্নে সেই পিশাচের ডাক শুনতে শুরু করল। ওরে বাবা, পুরো পরিবারই তো আক্রান্ত। শুধু তাই নয়, কোনো কারণ ছাড়াই বাবা মায়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে গেল। পুরো বাড়ির বাতাস যেন ভারী আর বিষাক্ত হয়ে উঠল। এক রাতে করিম নিজেই জানালার বাইরে নরপিশাচের সেই ছায়া দেখতে পায়। এই পুরো পর্বটা আসলে জেনারেশনাল ট্রমা বা পিটিএসডির খুব শক্তিশালী একটা রূপক। পিটিএসডি কিভাবে? যখন পরিবারের একজন সদস্য গভীর কোনো মানসিক আঘাত বা ট্রমা নিয়ে ঘরে ফিরে, তখন সেই ট্রমা কিভাবে পুরো পরিবারকে সংক্রমিত করে, এটা তারই চিত্র। করিমের মনে যে অমীমাংসিত ভয়টা রয়ে গিয়েছিল, সেটাই পরিবারের বাকিদের মধ্যে ছড়াতে শুরু করেছিল। আচ্ছা, তার মানে বিষয়টা এমন যে ধরা যাক কোনো সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে। যুদ্ধ হয়তো শেষ, কিন্তু তার ভেতরের যুদ্ধটা শেষ হয়নি। একদম নিখুঁত উদাহরণ। সে রাতে হঠাৎ করে চমকে উঠছে বা সারাক্ষণ একটা মানসিক চাপে ভুগছে। তার এই আচরণগুলো পরোক্ষভাবে তার স্ত্রী, তার সন্তানদেরও মানসিকভাবে অসুস্থ করে তুলছে। বাচ্চারা হয়তো ভয় পাচ্ছে, স্ত্রী ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, করিমের পরিবারের দাদির অসুস্থতা বা ছোট ভাইয়ের দুঃস্বপ্নগুলো কি তাহলে এই মানসিক সংক্রমণেরই একটা রূপ? পুরোপুরি তাই। সেকালে মানসিক স্বাস্থ্য বা ট্রমাজনিত ব্যাপারগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণ মানুষের জানা ছিল না। তাই পরিবারে হঠাৎ নেমে আসা এ ধরনের অস্থিরতা, কলহ বা দুঃস্বপ্নগুলোকে অশুভ শক্তির ছায়া হিসেবেই দেখা হতো। বুঝতে পারছি। অশুভ শক্তি সরাসরি করিমকে আক্রমণ করতে পারছিল না, তাই সে করিমের সবচেয়ে দুর্বল জায়গায়, মানে তার পরিবারে আঘাত আনছিল। করিম পাথরের স্তম্ভ ভেঙে সাময়িক স্বস্তি পেয়েছিল ঠিকই, কিন্তু অভিশাপের শেকড়টা রয়ে গিয়েছিল তার মনের অনেক গভীরে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন করিম নিজের পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। সে দাদির পুরনো একটা গল্পের সূত্র ধরে এক দরবেশের শরণাপন্ন হয়। দরবেশ তাকে কি বললেন? দরবেশ তাকে যে সমাধানের কথা বলেন, সেটা আগের বারের চেয়ে সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, নরপিশাচের ছায়া চিরতরে মুছে ফেলতে হলে করিমকে আবার সেই অভিশপ্ত গিরিখাতে ফিরে যেতে হবে। আবার সেখানে? হ্যাঁ, আর এবার পাথর ভাঙলে হবে না, নিজের শরীর কেটে রক্ত দিয়ে ওই স্থানটিকে পবিত্র করতে হবে। এইখানে এসে গল্পের টোন পুরোপুরি বদলে যায়। প্রথমবার করিম পাথরের স্তম্ভ ভেঙেছিল, যা ছিল একটা শর্টকাট। কিন্তু এবার দরবেশ তাকে তার নিজের ভেতরে তাকাতে বললেন। নিজের রক্ত দেওয়ার অর্থ হলো নিজের জীবনের একটা অংশ ত্যাগ করা, নিজের কাজের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করা। দাঁড়ান, আমি এখানে একটু যুক্তিতর্কে যেতে চাই। আমার কাছে বিষয়টা একটু গোলমেলে লাগছে। কেন? কোন জায়গাটা? প্রথমবার করিম একটা জাদুকরি পাথর ভাঙল, কাজ হলো না। এখন তাকে বলা হচ্ছে একটা পাথরের ওপর নিজের রক্ত ঢালতে। এটা তো আর একটা কুসংস্কারাচ্ছন্ন শর্টকাট বলেই মনে হচ্ছে। আপনার খটকাটা বুঝতে পেরেছি। নিজের হাত কেটে রক্ত ঝরালে কিভাবে একটা সাইকোলজিক্যাল ট্রমা বা অশুভ শক্তি দূর হয়ে যায়, এটা কি বিষয়টা খুব বেশি রূপকথার মতো হয়ে যাচ্ছে না? ওপর থেকে দেখলে হয়তো তেমনই মনে হয়, কিন্তু লোকজ গল্পে রক্তের প্রতীকী অর্থ খুব গভীর। আচ্ছা, সেটা কেমন? রক্ত এখানে শুধু লাল রঙের কোনো তরল নয়, এটি চরম আত্মত্যাগ এবং সাহসের প্রতীক। করিম প্রথমবার পাথর ভেঙেছিল নিজের অহংকার থেকে, যে সে পিশাচকে বোকা বানিয়েছে। সে নিজেকে খুব চালাক ভেবেছিল। কিন্তু এবার সে যখন রক্ত দিতে যাচ্ছে, তখন সে জানে এতে তার মৃত্যুও হতে পারে। সে নিজের সবটুকু ভয়কে জয় করে শুধুমাত্র তার পরিবারের প্রতি অটল ভালোবাসার কারণে আবার সেই অন্ধকার খাদের মুখোমুখি হচ্ছে। মানে সে এবার সত্যি সত্যি দায়ভার নিচ্ছে। একদম। এই যে নিজের ভয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের সর্বোচ্চটা ত্যাগ করতে রাজি হওয়া, এটাই তো সেই দায়ভার নেওয়া। ভয়কে জয় করার এর চেয়ে শক্তিশালী আর কোনো উপায় হতে পারে না। আচ্ছা, এবার বুঝতে পারছি। মানে আমরা যখন জীবনের কোনো বিশাল ভুলের বা ট্রমায় পড়ি, তখন আমরা আশেপাশের পরিস্থিতির উপর দোষ চাপিয়ে বা কোনো সহজ সমাধান খুঁজে বেরোয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা পালাতে চাই। কিন্তু আসল মুক্তিটা তখনই আসে যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বলি, হ্যাঁ, এই ভুলের দায়ভার আমার এবং আমি আমার সর্বস্ব দিয়ে এটা ঠিক করব। করিম যখন সেই গিরিখাতে গিয়ে নিজের হাত কেটে রক্ত ঢেলে দিল, তখন সোর্স বলছে এক বিকট চিৎকারের মাধ্যমে নরপিশাচ চিরতরে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, কারণ নরপিশাচের শক্তিটা ছিল করিমের ভয়ের ওপর নির্ভরশীল। যখন করিম নিজের প্রাণের মায়া ত্যাগ করে নিজের রক্ত দিতে প্রস্তুত হলো, তখন সেই অশুভ শক্তির আর কোনো ভিত্তি রইল না। তার মানে নিজের ভেতরের ভয়টাকে শেষ করে দেওয়া মানেই বাইরের দানবটাকে মেরে ফেলা। ঠিক তাই। অঙ্ক নেই, বাবা মায়ের মাঝে আবার শান্তি ফিরে এসেছে।
করিম তার পরিবারকে সেই অশুভ অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত করতে পেরেছিল। এই মুক্তিটা সম্ভব হয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে বিপদের হাত থেকে পালিয়ে বাঁচার বা শর্টকাট খোঁজার কোনো সুযোগ নেই। বিপদের চোখে চোখ রেখে তাকে মোকাবেলা করতে হয়। আজকের এই সোর্স ম্যাটেরিয়ালের গভীর বিশ্লেষণ থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনের জন্য খুব দারুণ কিছু ইনসাইট পাই। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এমন অনেক অদৃশ্য নরপিশাচ বা ট্রমা ঘাপটি মেরে বসে থাকে। একদম তাই। আমরা হয়তো কখনো কাজের চাপে, কখনো সম্পর্কের টানাপোড়েনে এমন কিছু ভুল করে ফেলি যার রেশ আমাদের অনেক দিন বয়ে বেড়াতে হয়। অনেক সময় আমরা মনে করি একটা চাকরি বদলালে বা জায়গা বদলালেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। ঠিক যেমন করিম ভেবেছিল পাথর ভেঙে সে নরপিশাচকে মেরে ফেলেছে। কিন্তু সমস্যাগুলো ফিরে আসে, হয়তো মানসিক চাপ হয়ে, বিষণ্ণতা হয়ে বা পরিবারের মানুষদের সাথে অকারণে রাগারাগির রূপ ধরে। আর সেই অন্ধকার থেকে পুরোপুরি বের হয়ে আসার পথটা কখনো সহজ হয় না। নিজের আত্মত্যাগ ছাড়া বা নিজের ভুলগুলোকে পুরোপুরি স্বীকার করা ছাড়া সেই শান্তিটা পাওয়া যায় না। একদম। আলোচনার একেবারে শেষে এসে এই সোর্সের একটা লাইন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। ফাইলের একদম শেষ দিকে লেখা আছে, নরপিশাচ ধ্বংস হলেও সেই অভিজ্ঞতা তার মনে চিরকালের জন্য দাগ কেটে গেল। লাইনটা খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক। লড়াইটা জেতার পরেও যুদ্ধের ক্ষতগুলো তো আর একদিনে মুছে যায় না। ঠিক তাই। আর এখানেই আমার প্রশ্ন, মানুষ যখন তার জীবনের সবচেয়ে বড় ভয় বা ট্রমাগুলোকে চিরতরে জয় করে বা হারিয়ে দেয়, তখন কি সে আসলেই তার আগের সেই স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরে যেতে পারে? এটা খুব ভাবনার একটা বিষয়। যে শান্ত পানির নিচ থেকে একসময় করিম নিশ্চিন্তে মাছ ধরত, সেই পানি কি আর কখনোই তার কাছে আগের মতো প্রশান্তির মনে হয়েছিল? নাকি সেই অন্ধকারের বিরুদ্ধে লড়তে গিয়ে, সেই নরপিশাচের চোখের দিকে তাকাতে গিয়ে আমাদের নিজেদের ভেতরেই চিরকালের জন্য অজানা কোনো পরিবর্তন ঘটে যায়? বাইরের দানবকে হয়তো আমরা ঠিকই মেরে ফেলি, কিন্তু সেই লড়াই করতে গিয়ে আমরা নিজেরা যে অন্য একজন মানুষে পরিণত হই, সেই নতুন মানুষটার মুখোমুখি আমরা কিভাবে দাঁড়াব? এই প্রশ্নটাই আজকের আলোচনার শেষে সবার জন্য রেখে গেলাম।